স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ ও সিলিন্ডার ব্যবস্থাপনায় ত্রুটি, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নড়বড়ে সাঁকোয় চলছে ধামরাই ও সিংগাইর উপজেলার ৩০ গ্রামের মানুষের যাতায়াত। বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, এক চালক সহ ৪ জন নিহত। গ্যাসের অবৈধ সংযোগ, পুরনো লাইনের লিকেজ ও সিলিন্ডার গ্যাসের ব্যবস্থাপনায় নানা ত্রুটির কারণে নারায়ণগঞ্জে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত ৩ মাসে গ্যাস থেকে বিস্ফোরণে অন্তত ৩০ জন আহত হন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৭ জন। এ অবস্থা থেকে উত্তরণে নাগরিক সচেতনতার পাশাপাশি পুরনো লাইন সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর ভুইঘর এলাকায় গত ১০ মে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয়ে মৃত্যু হয় একই পরিবারের ৫ জন। ১১ মে ফতুল্লার লাকিবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ ৪ জনের মধ্যে ১ জনের মৃত্যু হয়। ১৩ মে সোনারগাঁয়ে জেরা পয়েন্ট প্ল্যান্টের ক্যান্টিনে চুলার গ্যাস জমে বিস্ফোরণে দগ্ধ হন ১২ জন কর্মকর্তা কর্মচারী। এর মধ্যে মৃত্যু হয় ২ জনের। সবশেষ ১৪ জুলাই ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নে লাইন মেরামত করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন তিতাসের ৪ শ্রমিক। বিস্ফোরণগুলো ঘটার মূল কারণটা হচ্ছে তিতাস গ্যাসের উদাসীনতা। তিতাস গ্যাসের যে লাইনগুলো ছিল সেগুলো অনেক পুরনো, অনেক বাতিল, অব্যবহারযোগ্য। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, নাগরিক অসচেতনতা এবং অপরিকল্পিত তিতাস গ্যাস লাইন স্থাপন ও লিকেজই মূলত দুর্ঘটনার মূল কারণ। মিডিয়ার সবাই যদি আমরা এই বিষয়গুলোকে মানুষকে বারবার এই সচেতনতার দিকে যদি আমরা সবাই মনোযোগী হই, তাহলে আমার মনে হয় যে নারায়ণগঞ্জে যে গ্যাসের যে বিস্ফোরণ, যে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত, এটা থেকে আমরা কিন্তু কিছুটা হলেও আমরা মনে হয় যে এটা কমে আসবে যদি আমরা আমাদের প্রচার মাধ্যমটাই থাকবে মানুষকে সচেতন করা। গ্যাস লাইনে লিকেজ থাকার কথা স্বীকার করেছেন তিতাস কর্তৃপক্ষ। পুরনো লাইন সংস্কার ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করার কাজ চলমান বলে জানান এই কর্মকর্তা। লিকেজ যখন আমরা ইনফরমেশন পাই, আমাদের ইমার্জেন্সি টিম আছে, তারা তাৎক্ষণিকভাবে সেখানে যায়, সেটা রিপেয়ার করে। তাছাড়া আমরা আমাদের ইয়ারলি কন্ট্রাক্ট আমরা টেন্ডার ঠিকাদার নিয়োগ করছি। নগর পরিকল্পনাবিদদের মতে প্রতিটি আবাসিক ভবনে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা প্রয়োজন, কারণ পরিকল্পিত নগরায়নই পারে এসব দুর্ঘটনা রোধ করতে। বাড়িতে যেরকম ভাবে ভেন্টিলেশন বা বাতাস চলাচলের সুযোগ থাকা দরকার, বিশেষ করে রান্নাঘরে, সেই ধরনের অনেক সময় ভেন্টিলেশন বা বাতাস চলাচলের সুযোগ না থাকাতেও দেখা যাচ্ছে যে বাতাস ট্রাপে অনেক সময় দুর্ঘটনা ঘটছে। ১৯৬৪ সাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ করছে তিতাস। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগকারী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন। সফরকালে তারা সম্ভাব্য বিনিয়োগের বিভিন্ন খাত পরিদর্শন এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান মার্কিন এ বিশেষ দূত। ৩ দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় আসেন সার্জিও গর। দুপুরে দিল্লির উদ্দেশ্যে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। রাজধানীর উত্তরায় র্যাব ১-এর সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালা বা আয়নাঘর পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর একটি প্রতিনিধি দল। পরে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়, আয়নাঘরের মাধ্যমে শেখ হাসিনার দমন পীড়নের চিত্র ফুটে উঠেছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল বলে জানান চিফ প্রসিকিউটর। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল গুম নির্যাতনের। বিশেষ করে বহু মানুষকে র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেলে নিয়ে বিচার বহির্ভূতভাবে আটকে রাখার অসংখ্য অভিযোগ রয়েছে।
টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে বর্তমান ও সাবেক 12 জন সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। এ মামলার বিচার কার্যের অংশ হিসেবে শনিবার ট্রাইব্যুনালের 3 বিচারক, প্রসিকিউশন ও আসামি পক্ষের কয়েকজন আইনজীবী রাজধানীর উত্তরায় র্যাব 1 সদর দপ্তরে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন করেন। দরজা জানালাবিহীন এই ধরনের ছোট ছোট ঘরগুলি ছিল র্যাবের বন্দিশালা, যেটিকে আয়নাঘর বলা হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রুমটিতেই কিন্তু আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুম করে রাখা হয়েছিল। আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছিলাম যে মাননীয় বিচারপতি মহোদয়গণ আমাদের ফিজিক্যালি এই আয়নাঘর নামক এই যে ঘটনাস্থলটি পরিদর্শন করার জন্য তারা সেই আবেদনটা মঞ্জুর করেছিলেন এবং সেই মোতাবেক আজকে তারা সরজমিনে এসে আমাদের দুই পক্ষ, প্রসিকিউশন এবং আসামি পক্ষ ডিফেন্স, উভয় পক্ষের উপস্থিতিতে তারা সরজমিনে পরিদর্শন করে গেছেন এবং সেখানে আমরা আশা করি যে তারা একটা মেমোরান্ডাম প্রস্তুত করবেন এবং সেটি আমাদের বিচারের পার্ট অফ রেকর্ড হিসেবে গণ্য হবে। সাংবাদিকদের চিফ প্রসিকিউটর আরও বলেন, এসব নির্যাতনে সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত। তৎকালীন রাষ্ট্র যে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ছিল এবং যারা এই রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন তারা যে কতটা ফ্যাসিস্ট ছিলেন এই আয়নাগরের মধ্যে দিয়ে তাদের চরিত্র আজকে উন্মোচিত হয়েছে। যারা এই ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিলেন, যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন, প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। পরিদর্শনে আসা আসামি পক্ষের আইনজীবীদের দাবি, সাক্ষীদের বর্ণনার সঙ্গে টিএফআই সেলের কোনো মিল নেই। আগামী শনিবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর গোপন বন্দিশালা বা জেআইসি পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মিড ডে মিল চালু হয়েছে, এটি একটি নতুন উদ্যোগ। শনিবার সকালে টাঙ্গাইলের কালিহাতির ইসাপুর শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, প্রত্যেকেই যার যার জায়গা থেকে কাজ করলে দেশ এগিয়ে যাবে। শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একজন শিক্ষার্থীর একাধিক পেশায় যুক্ত হওয়ার সুযোগ থাকে, ইতোমধ্যে সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যেভাবে কাজ করে যাচ্ছেন, শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে এগিয়ে যেতে পারে এবং এই দেশটিকে এগিয়ে নিয়ে যেতে পারে, একজন ছাত্র যাতে একাধিক পেশার সুযোগ থাকে, নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলতে পারে, সেই অনুযায়ী ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন। ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সীমান্ত এলাকা দক্ষিণ ফোর্টনগর। এই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে ধলেশ্বরী নদী, যা বিচ্ছিন্ন করে রেখেছে দুই তীরের ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন ও সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নকে। যুগের পর যুগ ধরে এই অঞ্চলের কৃষি প্রধান অর্থনীতির মূল চালিকা শক্তি হওয়া সত্ত্বেও নদী পারাপারের একমাত্র ভরসা এখন একটি নড়বড়ে বাঁশের সাঁকো। ফলে চরম যোগাযোগ সংকটে পড়েছেন প্রায় 30টি গ্রামের লক্ষাধিক বাসিন্দা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই লক্কর ঝক্কর যে বাঁশের সাঁকোতে হাজার হাজার মানুষ পারাপার হচ্ছে এবং তাদের কি সমস্যা হচ্ছে এবং একটি সেতুর কতটা প্রয়োজনীয়তা এই অঞ্চলে, তাদের মুখ থেকে সেই কথাগুলো শুনবো। খাবারের এত সন্নিকটে হওয়ার পরেও এখানে একটা ব্রিজের অভাবে এই জায়গার এই 20-30টা গ্রামের মানুষ একদম অবহেলিত এবং এখানে এই ব্রিজ না থাকার কারণে ভালোভাবে শিক্ষিত লোক তৈরি হয় নাই। কোনো মুহূর্তে এটা একটা দুর্ঘটনা ঘটতে পারে। তারপর আমরা অনেক আশাবাদী যে অনেক বছর যাবৎ বলতেছে যে এখানে একটা ব্রিজ দিবে, কিন্তু এখনও দিতেছে না। আমাদের জানেন যে এখানে সাবার একটা আড়ত, কাঁচামালের আড়ত, বাণিজ্যিক হাট, সেখানে তো কাঁচামাল সবজিগুলো পারাপার ব্রিজতে নেওয়া যাচ্ছে না, একটা তো নেওয়া যাচ্ছে না, নৌকা দেওয়া নিতে হবে, অনেক কষ্ট। স্কুলে যাই এবং অনেক সময় বাসগুলো ফেলা হয়, তাতে আমাদের স্কুলে যাইতে অনেক সমস্যা হয়। সে আমাদের সাবার নদীর ব্রিজ যদি হয়ে যাইতো তাহলে আমরা বাটিরচর ফোর্টনগর এলাকা বাসিন্দার যারা আছে অনেক ব্যয়বহুল, অনেক কষ্ট হয়, এটা বোঝা নিয়ে যাইতে পারি না। আমাকে ফোর্টনগর এই ব্রিজটার জন্য আমরা অনেকবার আমরা চেয়ারম্যান বানাইছি, মেম্বার বানাইছি, তারপরে উপজেলা চেয়ারম্যান বানাইছি, আমরা এমপি বানাইছি, কিন্তু সবাই খালি আশাবাদী আমাকে
এই আশা নিয়েই আমরা বর্তমানে আছি, কিন্তু এই পর্যন্ত কেউ আমাকে ওই আশা পূর্ণ করলো না। তা একটা ব্রিজ হলে সবচাইতে ভালো হয় এখানে, মানে ব্রিজের খুবই জরুরি প্রয়োজন। অনেক লোকজন এখানে যাওয়া আসা হয়, দোকানপাটের মাল সাবানা যা আসে একটু যে যা আসে মাথায় করে নেয় বা একটু ব্যানে করে নিয়ে যায়, তো ভারী কোনো কিছু নিয়ে যেতে পারে না, অনেক অসুবিধা মানুষের। ধামরাই সীমান্তবর্তী যেটি দক্ষিণ ফুটনগর এবং সিংগাইর উপজেলার এখানে প্রায় 30টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ এই বৃষ্টিতে চলাচল করে এবং তারা এই অঞ্চলের কৃষি নির্ভর অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য খুব তাড়াতাড়ি একটি সেতু দরকার, এমনটি তারা দাবি জানিয়েছেন। এম এ হালিম, দীপ্ত সংবাদ, ধামরাই, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্মৃতিতে জুলাই শীর্ষক ব্যতিক্রমী আয়োজন। জাকসুর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ছিল ছবি প্রদর্শনী, লাইভ ক্যানভাস পেইন্টিং এবং উন্মুক্ত ক্যানভাস, জুলাই স্বাক্ষর সহ নানা আয়োজন। আয়োজকরা জানান, গণঅভ্যুত্থানে জাবি শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকা, কারফিউ উপেক্ষা করে রাজপথে অবস্থান এবং ঢাকা আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের সাহসী আন্দোলনের স্মৃতি ধরে রাখতেই এই আয়োজন। বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া নওগাঁ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁয় মাছ বিক্রি করে একটি পিকআপ বগুড়ার দিকে আসছিল। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা নওগাঁগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক, সহকারী ও 2 মাছ ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ অন্তত 23 জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিরনোঙর এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক 2টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে 450 বস্তা সার জব্দ ও পাচারকারীদের আটক করেন কোস্টগার্ডের সদস্যরা। জব্দ করা আলামত ও আটককৃত ব্যক্তিদের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের বিশাল মানব সম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন বলে জানান তিনি। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে শিক্ষামন্ত্রী বলেন, জুলাইয়ের স্মৃতি কোনোদিন মুছে ফেলা যাবে না। দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মৃতি অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। টেকনিক্যাল এডুকেশনে কোনো বিকল্প আজকের বাংলাদেশে এই সামগ্রিকভাবে এই বিশাল জনশক্তিকে উন্নয়নের দিকে ধাবিত করার কোনো বিকল্প আজ আমাদের নেই। এই পপুলেশনকে অ্যাড্রেস করতে হলে টেকনিক্যাল এডুকেশনকে আমাদের যে কোনো মূল্যের বিনিময়ে এটার ব্যবস্থা নিতে হবে। রাজশাহীর পবা উপজেলায় 9 বছর বয়সী এক কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগে ওমর ফারুক নামের জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পাকারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিশুটিকে যৌন হয়রানির অভিযোগে ওমর ফারুককে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, 12 জুলাই শিশুটি পড়তে গেলে অন্য শিক্ষার্থীদের কৌশলে বিদায় করে তাকে একা পেয়ে যৌন হয়রানি করে ওমর ফারুক। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওমর ফারুক ও তার পরিবারের সদস্যরা। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তরের পর যোগ দিয়েছিলেন কর্পোরেট চাকুরিতে। ছিল সুনিশ্চিত ও আরামদায়ক শহুরে জীবন।
কিন্তু চাকুরির গণ্ডিতে আটকে না থেকে নিজের স্বপ্ন বাস্তবায়নে গ্রামে ফিরে আসেন সৈয়দ আল আমিন। দিনাজপুরের চিরির বন্দরে তিনি গড়ে তোলেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাণিজ্যিক খামার, যা এখন এলাকায় বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ১ নং নসরতপুর ইউনিয়নের ফকিরপাড়ায় সৈয়দ আল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তিনি এখন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের খামার তৈরি করেছেন। আমাদের দেশীয় ছাগল হারিয়ে যেন না যায়, সেজন্যই তিনি বাণিজ্যিকভাবেই শুধুমাত্র ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল নিয়েই তার এই খামার। আমার আসলে ছাগল পালন নিয়ে একটা আগ্রহ ছিল আগে থেকেই। আমি কিন্তু শুরু করেছিলাম ফার্ম প্যাটার্নে। যখন শুরু করলাম তখন আমি 14টা মা ছাগল আর একটা পাঠা, এই 15টা ছাগল দিয়ে আমি শুরু করলাম আজ থেকে 1.5 বছর আগে। এখন আমার তাদেরই প্রোডাকশন, তাদেরই সবকিছু মিলে কিন্তু 90টা প্লাস ছাগল। তো এই ব্ল্যাক বেঙ্গলটা নিয়ে আমার কাজ করার আগ্রহ, এবং কাজ করার আগ্রহের একটা মূল কারণ হচ্ছে আমি সবসময় চাইতাম যে যে কাজই করবো সেটা যেন নিরাপদ হয়, অ্যান্টিবায়োটিক ফ্রি হয়, গ্রোথ হরমোন ফ্রি হয় এবং মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী হয়। আর আমার এই ছাগলের খামারটা শুধুমাত্র যে আমি করছি তা না, আমার এই 1.5 বছরে আমার গ্রামে অনেকেই যারা ক্রস করতো, খুব মজার বিষয়, যখন দেখছে যে আমি এসে করছি তখন তারাও উদ্বুদ্ধ হয়ে আমার কাছ থেকে ছাগল নিয়েছে, নয়তো বাহির থেকে দেশি ছাগল কালেক্ট করে দেশি ছাগলের একটা প্রচলন আবার বাড়ছে আমাদের গ্রামে। এটা একটা ভালো খবর। এবং আমি শুধু না, আমি আবার আরো কিছু উদ্যোক্তা তৈরি করছি যেন এই দেশি ব্রিডটা আমাদের দেশ থেকে না হারিয়ে যায়। এলাকার বেশ কিছু যুবক তারাও কিন্তু ছাগল পালনে আগ্রহ প্রকাশ করছেন এবং তার এই খামারে বেশ কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছেন। আমি দেখলাম, অনেক ভালো লাগলো, দেখি আমিও ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে চেষ্টা করবো যাতে শুরু করা যায়। আমার নিজস্ব একটা স্বপ্ন আছে, নিরাপদ খাদ্য নিয়ে, নিরাপদ খাদ্য, তারপর সেটার জন্যই এখানে আসা। তার পরিবারও এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনের বা খামার তৈরি করার কাজে উৎসাহিত প্রদান করছেন। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, চিরির বন্দর, দিনাজপুর। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সীমান্তবর্তী সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার দিনব্যাপী 18 বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এই বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। আটোয়ারীর ধামুরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই চিকিৎসা সেবা প্রদান করেন বিজিবির সদস্যরা। দিনব্যাপী কার্যক্রমে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় অবৈধভাবে অনুপ্রবেশের সময় অন্তত 57 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে কয়েকজন পানিতে ডুবে মারা গেছেন এবং বাকিরা তারাজাল সৈকতের কাছে সীমান্ত বেড়া অতিক্রম করার সময় পদদলিত হয়ে প্রাণ হারান। একদিনে মরক্কো থেকে সেউতায় রেকর্ড প্রায় 60,000 মানুষ প্রবেশ করেছে বলে নিশ্চিত করেন স্থানীয় কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দ্রুত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনার জন্য মানব পাচারকারীদের দায়ী করেছেন সানচেজ। খেলার খবর। তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপ সত্ত্ব বিক্রির পরিকল্পনা থেকে পিছু হটলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে থেমে নেই বিশ্বকাপকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা। 2030 বিশ্ব আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে 64 করার ছক কষছে ফিফা। প্রবল আপত্তি রয়েছে এখানেও। 2030 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 3 মহাদেশে 6টি দেশে। উদ্বোধনী পর্যায়ে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ হবে। বাকি ম্যাচগুলো হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। তবে 64 দলের ফরম্যাট চালু হলে দক্ষিণ আমেরিকা 3 পূর্ণাঙ্গ গ্রুপ পর্ব আয়োজনের দাবিও তুলতে পারে। তবে 64 দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবের বিরোধিতাও রয়েছে। উয়েফা সভাপতি এরই মধ্যে এটিকে খারাপ ধারণা বলে মন্তব্য করেছেন। তার মতে এতে বিশ্বকাপের মান ক্ষতিগ্রস্ত হবে এবং বাছাই পর্বে গুরুত্ব কমে যাবে। একই অবস্থান নিয়েছেন উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফের সভাপতি। তবে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল আগেই 64 দলে বিশ্বকাপ আয়োজনের পক্ষে মত দিয়েছে।
বিশ্বকাপের পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ফিফা। এ লক্ষ্যে একটি স্বাধীন সংস্থাকে দিয়ে বিস্তারিত গবেষণা করানো হবে। গবেষণা সম্ভাব্য টুর্নামেন্ট আয়, সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ, সদস্য ফেডারেশন, মহাদেশীয় কনফেডারেশন, লিগ, ক্লাব এবং বৈশ্বিক ফুটবল কাঠামোর উপর এর প্রভাব বিশ্লেষণ উঠে আসবে। পরিকল্পনা অনুযায়ী 7 আগস্টের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রস্তাব নেওয়া হবে। 14 আগস্ট চূড়ান্ত প্রতিষ্ঠান নির্বাচন করে 11 সেপ্টেম্বরের মধ্যে বিশ্লেষণী প্রতিবেদন হাতে পেতে চায় ফিফা। 64 দলে বিশ্বকাপ অনুমোদন পেলেও টুর্নামেন্টের অবকাঠামোতেও বড় পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে 2030 বিশ্বকাপের প্রধান আয়োজক স্পেন ও পর্তুগালের মতো স্বাগতিক দেশগুলোকেও বাছাই পর্ব খেলতে হতে পারে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ ও সিলিন্ডার ব্যবস্থাপনায় ত্রুটি, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নড়বড়ে সাঁকোয় চলছে ধামরাই ও সিংগাইর উপজেলার 30 গ্রামের মানুষের যাতায়াত। বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, এক চালক সহ 4 জন নিহত। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।